আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আস্তাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। এবার বিস্তারিত সংবাদ। নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এখন সময়ে দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতির দাবি কোনো ইস্যুর সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ উপলক্ষে এই মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়বে বিএনপি। ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রের যা দায়িত্ব, রাষ্ট্রকে সেটা পালন করতে হবে। পরে গণমাধ্যম কর্মীদের জানান, নির্বাচন বিলম্বিত হলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে দেশ। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। এদিকে নতুন বাজারে জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মানবিক কর্মসূচিতে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কিছু দল পতিত ফ্যাসিস্টদের সাথে আঁতাত করছে। পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে। মানুষ তো করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবেন। রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আঁতাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না। পতিত স্বৈরাচার ফিরে এলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করেন রিজভী। অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়, এটাও মাথার মধ্যে মনে রাখতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও পিআর সহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনের ডাক দিল জামাত ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন। আলাদা সংবাদ সম্মেলনে 18 তারিখে রাজধানীতে, 19 তারিখে বিভাগীয় শহরে ও 26 তারিখে জেলা উপজেলার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তারা। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, কাঙ্ক্ষিত সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় এবং পুরাতন বন্দোবস্তে ফিরে যাবার ইঙ্গিত বলেও মনে করছে দলগুলো। অরণ্য রিপোর্ট। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 1 বছর ধরে জুলাই সনদকে আইনি ভিত্তিসহ বেশ কিছু দাবি জানানো হলেও সরকার পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের বিকল্প নেই বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ 15 সেপ্টেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরছি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম অভিযোগ করেন, স্বৈরতন্ত্রের পথ বন্ধ করতে প্রয়োজনীয় আইনি সংস্কারে বাধা দিচ্ছে একটি মহল। গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার বলে জুলাই সনদকে দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। যে কোনো গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে, সেই ক্ষমতাও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না। অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনসম্মত করতে হবে।
এদিকে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করার আহ্বান জানান খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। জোর দেন পরের সরকারের হাতে জুলাই সনদ বাস্তবায়ন ছেড়ে না দিতে। জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি ও ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অডিট বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রক্লামেশন তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তো শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ পদাধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলো রেটিফাই করতে, আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদের সেখানে বাধ্য থাকবেন, এই মর্মে সকল দলপক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি প্রদান করা। সনদ বাস্তবায়নে জুলাই চেতনায় বিশ্বাসী দলগুলোর যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনটি দলের শীর্ষ নেতারা। পিয়ার হলে এর তাৎপর্যপূর্ণ হবে এবং সব দলের কি অংশগ্রহণ থাকবে এর মধ্যে। অরণ্য গফুর, RTV, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। এবারে নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে 11টি প্যানেল লড়াইয়ে মাঠে নেমেছে। গতকাল পর্যন্ত ঘোষিত 11টি প্যানেলের মধ্যে শুধু ছাত্রদল ও ছাত্র শিবিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল তা করতে পারেনি। এদিকে কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের দ্বিতীয় দিন চলছে। সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন 39 জন। দুপুর 2:30টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করেন মোট 67 জন। এদের মধ্যে চাকসু কেন্দ্রে 44 জন আর হলে 23 জন ফর্ম সংগ্রহ করেছেন। এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। এই ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার দুপুরে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। এ সময় ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গেল 5 দিন ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয়রা। সোমবার ভোর থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল 10:30টার পর ফের সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস এবং থানায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় আন্দোলনকারীরা জানান তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের ভাঙ্গার থানার এই হামিরদি ইউনিয়নের 2টা ইউনিয়ন পুনরায় ফেরত দেওয়া হোক, না দিলে কঠোর আন্দোলন হবে। রেলপথ, রাজপথ অচল করে দেব। আমরা কোনোদিনও আজীবন যাই নাই আর যাবো না। এতে আমাদের জীবন দিব, রক্ত দিব। আমাদের 2টা ইউনিয়ন আমাদের এখানে ফিরাই দিতে হবে, নাইলে আমরা হরতাল ছাড়বো। আমরা অন্যত্র যাইতে চাই না। আমাদের দাবি যদি মাইনে না নেয় আমরা রাস্তাঘাট, মহাসড়ক, ট্রেন স্টেশন সব অবরোধ করে রাখবো। এদিকে বিকেল 3:30টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হয় মহাসড়কে যান চলাচল। আবরার মাহি, RTV। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে মিছিল করেন নেতাকর্মীরা। এছাড়া হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে অবস্থান নেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করেনি। তবে মোটরসাইকেল, ইজি বাইক ও রিক্সা চলাচল করছে মহাসড়ক ও ছোট ছোট সড়কে। সকালে হরতাল কঠোরতা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ঢিলেঢালাভাবে চলতে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করে। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় 3টি আসন প্রস্তাবেই আন্দোলন শুরু করে বাগেরহাটবাসী।
তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না। তাই যে কোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তরুণদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দেশের যুবদের উদ্যম, নেতৃত্ব গুণ, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবকমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত ও সম্মানিত করার উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025, যেখানে সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 12 জনকে পুরস্কৃত করা হয়। তরুণদের সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে তরুণরা ভূমিকা রাখবে বলে আশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তরুণদের আরও সাহসী হয়ে সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই তরুণরাই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ দেখা করতে গেলে তিনি এমনটা জানান। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করার পদক্ষেপকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় ব্রেন্ডন লিঞ্চ দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার জন্য স্বাগত জানান। বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতনের অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অভিযানে প্রাথমিকভাবে এমন অভিযোগের সত্যতা মেলায় সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে তারা। দুদক জানায়, এ বিষয়ে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে রিট করেন। একজন বাংলাদেশি প্রকৌশলীর বেতন যেখানে 1 লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় প্রকৌশলী পাচ্ছেন 25 লাখ টাকা। এদিকে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও তার ভাই কাজী ইনান আহমেদের বিরুদ্ধে প্রায় 113 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন সহ 24টি ব্যাংক হিসেবে প্রায় 154 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পৃথক 2টি মামলা করেছে দুদক। এছাড়া ছাগলকাণ্ডে এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আউটসোর্সিং কর্মচারী নিয়োগের মধ্যেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়াই এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানের একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। এতে সরাসরি জড়িত ছিলেন শেখ ফজলে নূর তাপস। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া সাক্ষাতে এমন তথ্য দেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আরও জানান, শাপলা চত্বরের গণহত্যার পুরস্কার স্বরূপ বেনজির আহমেদকে আইজিপি, জিয়াউল আহসানকে মেজর জেনারেল এবং আজিজ আহমেদকে সেনা প্রধান করা হয়েছিল। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে।
জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার এ মামলায় সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্যতে বিগত আওয়ামী লীগ সরকারের নানা চাঞ্চল্যকর তথ্য দেন সাংবাদিক মাহমুদুর রহমান। জানান, ক্ষমতায় টিকে থাকতেই বিদেশি শক্তির সঙ্গে মিলে 17 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল শেখ হাসিনা। ঘটিয়েছিল শাপলা চত্বরের গণহত্যার মতো ঘটনা, যে কাজের পুরস্কার হিসেবে পুলিশ প্রধান ও সেনা প্রধান করা হয়েছিল মূল কুশীলবদের। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন। আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন, হিটলারের মতো সামঞ্জস্যতা আছে, সেগুলো তিনি বলছেন। কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীকে দুর্বল করতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যেখানে মূল ভূমিকায় ছিলেন শেখ ফজলে নূর তাপস। মাহমুদুর রহমান ছাড়াও এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৪৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার সাক্ষ্য দেবেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম। আমরা আশা করছি আর 2-1 সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আন্দোলন চলাকালে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন মরদেহ পোড়ানো শহীদ আসাবুরের ভাই। জিএম মাহমুদ, RTV, ঢাকা। লেনদেনের অনেক ডিজিটাল মাধ্যম থাকার পরও ব্যাংকিং খাতে প্রতি বছর 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে। এটা কমিয়ে আনতে ক্যাশলেস লেনদেনে সবার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নেয়ার ক্ষেত্রেও কিউআর কোড বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশব্যাপী ডিজিটাল লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে কিউআর কোড বাধ্যতামূলক করে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনের আলোচনায় গভর্নর বলেন, এখনো প্রতি বছর 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে ব্যাংকিং খাতে। আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ, বা আমাকে পেমেন্টকে সেটেল করে দিতে পারবে, সেই ধরনের। এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। ব্যাংকিং খাতে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করা গেলে অর্থ অপচয় এবং দুর্নীতির পরিমাণ কমে আসবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বাংলাদেশে আমরা 20,000 কোটি টাকার ক্যাশ সিস্টেম অপারেট করছি প্রতি বছর। 20,000 কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে খরচ হচ্ছে জাস্ট ক্যাশ ম্যানেজমেন্ট করার জন্য। এবং এটা ছাড়াও ক্যাশকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে, যেগুলো বন্ধ হতে পারে, বেআইনি কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, ছিনতাই ইত্যাদি বন্ধ হতে পারে। এবং এইসব কারণে আমরা মনে করি যে বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে। সেমিনারে ব্যাংকিং খাতের দেশি বিদেশি অংশীজনরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। ওই দিন বেলা 11টায় রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। BCCI বলছে, মেলায় দক্ষিণ এশীয় দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের তৈরি পোশাক ও বস্ত্র, জুয়েলারি, কসমেটিক, চামড়াজাত ও ইলেকট্রনিক্স পণ্য থাকবে। সার্ক চেম্বার এবং BCCI এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানে সার্ক চেম্বারের বর্তমান সভাপতি জসিমউদ্দিন সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন। পণ্য প্রদর্শনের পাশাপাশি বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনায় যোগদানের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। বৃহস্পতিবার শুরু হয়ে মেলা চলবে রোববার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত।
সড়কের বিশৃঙ্খলা, অনিয়ন্ত্রিত যানবাহন আর দুর্বল ট্রাফিক ব্যবস্থায় যানজট এখন নিত্যসঙ্গী। কি রাত কি দিন কোনো সময় যানজট থেকে রেহাই মিলছে না নগরবাসীর। রাজধানীতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার, মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও যানজট কমছে না। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীকে বিকেন্দ্রীকরণ ও অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ না করলে সড়কের এই চিত্র বদলাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। চিত্রটি দেখলেই বোঝা যায় কতটা ভয়াবহ রাজধানীর যানজট। নানা কাজে ব্যস্ত নগরীর মানুষগুলো যানজটের কাছে এসে যেন একেবারেই অসহায়। শুধু রাজধানী ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যা বছরে ৯৮,০০০ কোটি টাকার ক্ষতির সমান বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। সম্প্রতি শহরের বিভিন্ন সড়কের সোজা রাস্তা বন্ধ করে এবং যত্রতত্র ইউটার্ন করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এতে সুফল মিলছেই না, বরং রাস্তা শুরু হয়ে যানজট দীর্ঘতর হচ্ছে বলে জানান চালকরা। আমার কাছে মনে হয় লস হচ্ছে, ভোগান্তি বাড়ছে, কারণ স্ট্রেট ওয়েতে যারা যাবে তাদের প্রবলেম হচ্ছে। আগে তো সোজা ছিল না, 5 মিনিট আধা ঘন্টা পড়লো যেতে পারতাম সোজা, কিন্তু এখন তো বামে যাও ওই সিগন্যালের দ্বারা ওইখান থেকে ঘুরে আবার একই যেন। 18 কোটি টাকা ব্যয়ে রাজধানীর 22টি মোড়ে স্বয়ংক্রিয়ভাবে চলা সড়কবাতি বসানো হলেও হাতের ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে যানবাহন। অনেক আগে থেকে একটা সিগন্যালে অভ্যস্ত হয়ে আছি, এখন হঠাৎ করে তো আর সিগন্যালে বাতিতে কেউ অভ্যস্ত হবে না। আসলে এটার একটা অ্যাডভার্টাইজিং এর একটা বিষয় আছে, সকলের জানার বিষয় আছে। সারা বছরই চলতে থাকা সড়কের খোঁড়াখুড়ি কিংবা নির্মাণ কাজ যানজটের এই দুর্ভোগ আরো বাড়িয়ে তুলছে। বাস থাকে, স্টাফ বাসগুলো থাকে, এরা আরো রোডটা ব্লক করে আসে, এমনি জাম। দুইটা পিলারের কারণে দুই পাশে দিয়া আবার মাঝখানে রেল লাইন, অনেক জামের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানজট কমাতে হলে সরকারের সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিআরটিএ বা 2 সিটি কর্পোরেশন, তাদের মধ্যে যে সমন্বয় থাকার কথা সেটা তো নাই। কেননা আপনি সিটি কর্পোরেশন লাইসেন্স দিয়ে ফেলছে, বিআরটিএ লাইসেন্স দিয়ে ফেলছে, কেউ জানে না আমার সড়কের সক্ষমতা কত। আবার বাণিজ্য মন্ত্রণালয় যানবাহনের আমদানির অনুমোদন দিয়ে ফেলছে, আমার সড়কের সক্ষমতা আছে কিনা সেই ধারণা কিন্তু নাই। সেখানে বিজ্ঞানভিত্তিক যে বিশ্লেষণ থাকার কথা সেটা কিন্তু সেখানে নাই। তো এইভাবে পঙ্গপালের মতন যদি আমার খুচরা যানবাহন সড়কে নামতে থাকে, তো সড়কের গড় গতিবেগ তো কমবে, এটাই আসলে বিজ্ঞান। এই অবস্থা থেকে মুক্তি পেতে কার্যকর উদ্যোগ চান নগরবাসী। নাজমুল হুদা, RTV, ঢাকা। 3 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 45 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাসানদন্ডি পাঠানপুর এলাকায় যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বউ শাশুড়ি সহ 3 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও 5 জন। এদিকে দুপুরে সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। এতে বাসের 40 জন যাত্রী আহত হয়। অপরদিকে ব্রাউনবাড়িয়া আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছে। এছাড়া যশোরে আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। রোববার দিবাগত রাতে বাঘারপাড়ায় বাস বোঝাই ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় 3 জন নিহত হয়েছে। এছাড়া ঝিকরগাছায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে 636 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটিতে 105 জন, ঢাকা দক্ষিণে 97 জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত একদিনে 502 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এবছর 15 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 38,527 জন। এর মধ্যে 60.2% পুরুষ ও 39.8% নারী রয়েছেন। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল বিরোধী অভিযান চালিয়ে দালাল চক্রের 4 জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‍্যাব 2 এর ভ্রাম্যমাণ আদালত। সকালে সেবাগ্রহীতা সেজে আগারগাঁও পাসপোর্ট অফিসে আসা মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তাদের আটক করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান, 3 জনকে 10 দিন ও 1 জনকে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে সকাল 10টা থেকে অভিযান চালায় র‍্যাব 2।
স্বীকার করার কারণে তাদেরকে 3 জনকে 10 দিনের মেয়াদি সাজা দিয়েছেন, একজনকে 7 দিন মেয়াদি সাজা দিয়েছেন। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় যে অনিয়মগুলো আমরা পাচ্ছি, শুধু পাসপোর্ট না, আমরা প্রশ্ন আসছে যে হসপিটালগুলো সব জায়গায় যে অভিযান আসলে আমরা ব্যবস্থা নেই। সাধারণ জনগণ আসছিল, তাদেরকে আগে থেকেই মানে সরকারি অফিসে বা পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তাদেরকে নিয়ে যাচ্ছিল তাদের সাথে কথা বলার জন্য যে এই কাজটা তারা করে দেবে, এরকম তারা স্বীকারও করেছে বিষয়টি। ডিজে পার্টির আড়ালে সরবরাহ হতো উত্তেজনা বর্ধক মাদক MDMA। দেশের বাইরে থেকে আনা এসব মাদক সেবন করত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিত্তশালী শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC। এ সময় তাদের থেকে 317 পিস MDMA, 1 কেজি 676 গ্রাম বুশ এবং গাঁজা উদ্ধার করা হয়। দুপুরে এ তথ্য জানান ডিএনসির মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। তিনি বলেন, MDMA মাদক উত্তেজনা তৈরির পাশাপাশি বিভ্রম তৈরি করে। এসব মাদকে মস্তিষ্ক, হৃদযন্ত্র, কিডনি ও লিভার সহ সমগ্র শরীরের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করে বলেও জানান ডিএনসির মহাপরিচালক। মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় নৌ সদর দপ্তর জেনারেল ইব্রাহিম হিলমিকে গার্ড অফ অনার প্রদান করে। নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সৌজন্য সাক্ষাৎ হয়। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কের পদত্যাগ দাবি করে ফের বিক্ষোভ হয়েছে নেপালে। দেশটিতে তরুণদের নায়ক হিসেবে পরিচিতি পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেনজি গ্রুপের একটি অংশ সুশীলা কার্কের পদত্যাগ দাবি করে। নেপালের ডিজিটাল ম্যাগাজিন শ্বেতপতির বরাতে সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, রোববার রাতে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মন্ত্রী নিয়োগে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের দাবি, তাদের সঙ্গে পরামর্শ না করে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়ালের নিয়োগের বিরোধিতা করেছিল সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেনজি গ্রুপ। সোমবার কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC জরুরি সম্মেলন। সম্মেলনে একত্রিত হয়েছেন আরব ও মুসলিম বিশ্বের প্রতিনিধিরা। এতে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে একটি স্পষ্ট ও কার্যকর প্রতিক্রিয়া তুলে ধরার আশা করা হচ্ছে। এর একদিন আগে রোববার অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা দোহায় একান্ত বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে গ্রহণযোগ্য এবং কার্যকর পদক্ষেপের খসড়া প্রস্তাব প্রস্তুত করেন। নেপাল ও শ্রীলঙ্কার খেলার মধ্য দিয়ে মাঠে গড়ালো অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের আসর। গ্রুপ এতে এই দুই দলের সাথেই আছে বাংলাদেশ। বৃহস্পতিবার নেপালের বিপক্ষে খেলার মধ্য দিয়ে বাংলাদেশ সাফ অভিযান শুরু করবে। এ উপলক্ষে কলম্বোতে কঠোর অনুশীলন করছে। এর আগে চ্যাম্পিয়ন না হতে পারা বাংলাদেশের এবারের লক্ষ্য বয়স ভিত্তিক সাফে সেরা হওয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হবে আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে 21 তারিখে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।